যেই মা সন্তানকে আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেয়, সেই মায়ের সন্তানই যখন এক নৃশংস অপরাধী হয়ে ওঠে, এক নিরীহ মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায়, তখন সেই মা কি করবে? সে কি সকল অন্যায় মেনে নিয়ে তার সন্তানকে ক্ষমা করে দিবে, নাকি এই জঘন্য অপরাধের জন্য তাকে নিজ হাতে শাস্তি দিবে? সেটাই দেখবো আজকের গল্প ইউফোরিয়াতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই কটিকিচ উকিল বলাবলি করছিল এক অদ্ভুত কেস এসেছে, যেখানে ক্রাইম করার পর নিজের বিরুদ্ধে নিজেই অভিযোগ করেছে একজন সাংবাদিক। বলছিল এমন একজন মহিলা যে কিনা তার করা ক্রাইমের বিরুদ্ধে নিজ ইচ্ছায় পিটিশন ফাইল করেছে। সে নিজের শাস্তি কাম্য করছে। তার নাম বিন্দিয়া। এবার বিন্দিয়াকে কোর্টে ডাকা হয়। বিন্দিয়া মনে মনে বলছিল, আমি অনেক পেইন সহ্য করেছি, অনেক কেঁদেছি। একজন মানুষ হিসেবে যতটা চোখের পানি ফেলা যায় আমি ততটাই কান্না করেছি। নিজেকে যতটা শাস্তি দেওয়া যায় আমি দিয়েছি। এই বলে বিন্দিয়া কোর্টের দিকে এগিয়ে আসে। তাকে তখন আশেপাশের সবাই ঘিরে জিজ্ঞেস করছিল সে কি ধরনের ক্রাইম করেছে। সে কি কাউকে খুন করেছিল, তার ভাই বোন বা মা বাবাকে, নাকি অন্য কোনো ক্রাইম? বিন্দিয়া তাদেরকে কিচ্ছু বলে না। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা এক স্কুলের কিছু স্টুডেন্টদেরকে দেখি। তাদের মধ্যে একটা ফ্রেন্ড সার্কেল ছিল যারা ইচ্ছে মতো নিজেদের লাইফে এনজয় করছিল। অন্যদিকে আমরা আর একটা ফ্যামিলি দেখি যেখানে মা বাবা আর তাদের 2 সন্তান থাকে। তাদের বড় মেয়ের নাম চিত্রা। চিত্রার ছোট একটা ভাইও আছে যে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। চিত্রা তার ফ্যামিলির খুব আদরের মেয়ে, আর সেও তার মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। চিত্রার হাতের কফি খেয়েই তার মা বাবা দিনে শুরু করে। তো চিত্রাকে তার ফ্রেন্ড দীপ্তি কল করে বলে ইউফোরিয়া পার্টিতে যাওয়ার জন্য। চিত্রা বলে সরি, আমি যেতে পারবো না, আমার পড়ার টাইম থাকবে তখন। দীপ্তি বলে আচ্ছা তুই কলটা স্পিকারে দে, আমি কথা বলছি আঙ্কেল আন্টির সাথে। চিত্রা কল স্পিকারে দিয়ে তার মা বাবাকে বলে দীপ্তি কথা বলবে। দীপ্তি তখন অনেক রিকোয়েস্ট করার পর চিত্রার মা বাবা রাজি হয় তাকে পার্টিতে পাঠানোর জন্য। পার্টিতে আসার পর চিত্রাকে দেখে দীপ্তি খুব প্রশংসা করে, তাকে খুব সুন্দর লাগছিল তাই। তো এই পার্টিতে সেই স্কুল গ্যাংটা আসে, যাদের মধ্যে বিকাশ নামের ছেলেটা চিত্রার সাথে ফ্লার্ট করার ট্রাই করে। চিত্রা যতটা সম্ভব এড়িয়ে যাচ্ছিল। চিত্রারা পার্টি শেষ করে আসলে সেই গ্যাংটা কিছু একটা ভাবে। তো চিত্রা বাড়ি এসে কেন যেন চুপচাপ নিজের রুমে চলে যায়, কারোর সাথেই কথা বলে না। তার মা বাবা ভাবে হয়তোবা পার্টি করে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু না, আসলে চিত্রার সাথে খুব খারাপ কিছু হয়েছে। সম্ভবত তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন, যা বোঝা যায় একটা ভিডিও দেখে। দীপ্তি কল করে জানায় সেই গ্যাংদের মধ্যে কেউ তার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছে, যেখানে চিত্রার সাথে ওই ছেলে আপত্তিকর অবস্থায় ছিল। এদিকে সেই ছেলেদের গ্যাং পড়েছে টেনশনে। তারা ভিডিও পাবলিশ হতে দেখে ভীষণ ভয় পায়। যদি মেয়েটা পুলিশকে জানায়, আসলে এই গ্যাংয়ের মধ্যেই একজন মজা করে ভিডিওটা আপলোড করে দিয়েছিল, কিন্তু পরে ডিলিট করে দিলেও অনেকেই দেখেছে, তার মধ্যে চিত্রা নিজে। বিকাশ নামের ছেলেটা তার বন্ধুদের এই জন্য চেঁচামেচি করে যে এখন যদি তারা ধরা পড়ে যায় তাহলে তাদের কি হবে। তখন তারা সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য লুকিয়ে থাকবে, এই জায়গা ছেড়ে দিবে, বাসা থেকে দূরে চলে যাবে। বিকাশ বলে আমরা কোথাও যাব না, আমরা এখানে থেকেই সব ফেস করব। বিকাশের এই কথায় তার বাকি 4 বন্ধু রাজি হয় না, আর তারা পালিয়ে যাওয়াটাকেই ঠিক মনে করে। এদিকে চিত্রা খাবার টেবিলে এসে বসে মন মরা হয়ে পড়ে। তাকে এইভাবে দেখে তার বাবা তার মাথায় হাত দিতে যাচ্ছিল। চিত্রা সেই ট্রমার মধ্যে থাকায় তার বাবাকে বলে আমাকে টাচ করবে না, আমার থেকে দূরে থাকো বলছি। চিত্রাকে তার ভাই ধরতে গেলে চিত্রা তাকেও ভয়ে দূরে থাকতে বলে। সেই রকম অস্বাভাবিক আচরণ করতে থাকলে তার মা বাবা ভয় পেয়ে যায়, আর মা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, আমাদের বলো। চিত্রা তখন কাঁপতে কাঁপতে বলে সেদিন পার্টির পর। এতটুক বলেই সে থেমে যায়। তার মা বলে কি হয়েছে পার্টির পর। এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় সেদিন দীপ্তি চলে যাওয়ার পর চিত্রা গাড়ির জন্য অপেক্ষা করছিল। সে সময় বিকাশ এসে বলে এই চলো আমরা লিফট দিয়ে দিচ্ছি। চিত্রা বলে থ্যাঙ্কস, বাট আমার বাবা আসবেন আমাকে পিক করতে। তখন সে বলে তারা এতক্ষণ ধরে অপেক্ষা করছে, চলো আমাদের সাথে, আমরা তো ফ্রেন্ডই, চলো বেকারি থেকে আমার বন্ধুর বার্থডে ট্রিট দিব। তো চিত্রাও তখন তাদের বন্ধু ভাবে বিশ্বাস করে গাড়িতে উঠে যায়, আর পরে তারা তাকে অন্য এক গাড়ি করে নিয়ে যায়। আর সেখানে একে একে তারা 5 জনই তাকে জোর জবরদস্তি করে শারীরিক নির্যাতন করে। এই সবটা জানার পর চিত্রার মা এসে চিত্রার বাবাকে জানায় যে তারা তো মানুষ না, তারা রাক্ষস। 5 জন রাক্ষস মিলে আমাদের মেয়েটাকে শেষ করে দিয়েছে, আমরা কি করব এখন। এই সব বলে তারা কান্নায় ভেঙে পড়ে। চিত্রার বাবাও কান্না করে বলে কারা তারা, আমি তাদেরকে নিজ হাতে খুন করব। চিত্রার মা বলে আগে আমরা চলো ডাক্তারের সাথে কথা বলি, জিজ্ঞেস করি আমাদের মেয়েটা কতটা সুস্থ আছে। তখনই চিত্রা এসে বলে চলো আগে পুলিশ স্টেশনে আমি যাব। আমরা কেন ভয় পাবো বাবা, আমি কি এখানে অন্যায় করেছি, আমার কি দোষ? তুমি কি বলতে চাইছো যে মেয়েরা পাবস বা পার্টিতে ছেলেদের জন্য যেতে পারবে না? আমার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও আমি কথা বলতে পারবো না কারণ আমি মেয়ে? চিত্রার এরকম কথায় তার বাবা তাকে থানায় নিয়ে আসে। পুলিশ বলে তুমি চিন্তা করো না মা, আমাকে বলো কি কি হয়েছিল আর কারা তারা,
আমি কথা দিচ্ছি তাদেরকে আমি জেলের মধ্যে নিয়ে আসবই আসবো। চিটার তখন ট্রমাতে থাকার কারণে সে কিচ্ছু বলতে পারছিল না। পুলিশ খুব ভালো করেই বুঝতে পারে ব্যাপারটা, তাই তাদেরকে সে পাঠায় ভরসা সেন্টারে। সেখানে এরকম ট্রমাটাইজদের থেকে স্টেটমেন্ট নেওয়া হয় কৌশলে, আর সেরকম করার পর চিটা তার স্টেটমেন্ট দিতে সক্ষম হয়। এরপরই শুরু হয় তদন্ত। সব সিসি ক্যামেরা ফুটেজ আর চিটার গায়ের দাগ থেকে প্রমাণ সংগ্রহ করা হয়, আর নাম্বার ট্রেস করার পর বিকাশকে তারা হাতে নাতে ধরেই ফেলে। আর পরে প্রেস কনফারেন্সে আসে কেসের ইনচার্জ অফিসার, যেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিল তারা কি করছে, এভাবে ক্রাইম বেড়েই যাচ্ছে, তারা কেন কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। অফিসার তখন এই 5 জনের আরো একটা কেস দেখায়, যেখানে তারা মদ খেয়ে একটা পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছিল অ্যাক্সিডেন্ট করে। আর সেটা নিয়ে কিছুদিন সাংবাদিকরা কথা বলার পর নতুন মশলাদার খবরে শিফট করে। তারপর সাইকো সাহিল নামের আর একটা কেস দেখায়, তবে সাংবাদিকরা এই কেস মনে রাখতে পারে, কারণ যে কেসে রং মশলা থাকে সাংবাদিক আর সাধারণ মানুষের মনে সেটাই জায়গা করে। কিন্তু তাদের এই সবকিছুর আড়ালে সবসময় ভিকটিমরা হারিয়ে যায়। অফিসার সাংবাদিকদেরকে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করে। অফিসার বলে, এই কেসের ব্যাপারে যদি আমাকে আপনারা জিজ্ঞেস করেন আসল কালপ্রিট কারা, তাহলে আমি বলবো তাদের বাবারা, যারা কিনা বাচ্চাদেরকে দায়িত্বহীনভাবে বড় করেছে, যাদেরকে প্রপার প্যারেন্টিং এর মধ্যে রাখেনি। আমি বলবো এটা তাদের দোষ, যেহেতু তারা মাইনর তাই আমি তাদের নাম রিভিল করতে পারবো না, তবে তাদের যারা বড় করেছে প্যারেন্টসদের নাম অবশ্যই প্রকাশ করব। সাংবাদিক বলে, তাই নাকি? তাহলে কি আপনারা সত্যিই সব ভিআইপিদের নাম প্রকাশ করে দিবেন? অফিসার বলে, হ্যাঁ, তারপর আমাকে যা ফেস করতে হয় আমি করব। তো এই হচ্ছে প্রথম ব্যক্তি, যে কিনা একজন কর্পোরেটর কৃষ্ণ কুমার। তারপর আরেকজনের নাম বলা হয়, যে হচ্ছে এমএলএ পুরুষোত্তমের ছেলে। তারপর পরের ছেলে হচ্ছে চেয়ারম্যান ইউসুফের ছেলে। এর পরের ছেলেটা হচ্ছে রাষ্ট্রপতির নাতি। আর এখানেই বিন্দিয়ার নাম বলা হয়, যার ছেলে চিটার রেপ কেসের একজন ছিল। বিন্দিয়া ছিল হাই প্রোফাইল লোকের স্ত্রী। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। পুলিশ বলে, তো দেখা যাক এখন নিজের ছেলের অন্যায় নিয়ে কি প্রতিবাদ করে সে। পুলিশ জানায়, এই কেস তারা পক্সো অ্যাক্টের মাধ্যমে সমাধান করার ট্রাই করবে, যেন তারা সর্বোচ্চ শাস্তি পায়, এটা তারা অবশ্যই নিশ্চিত করবে। তো টিভিতে সব ভিআইপিদের নাম দেখে মন্ত্রী মিনিস্টারের মাথা খারাপ। তাদের মান সম্মানের 12টা বেজে আছে, যে কি করবে না করবে তারা বুঝতে পারছিল না। তাছাড়া এই সামান্য পুলিশ অফিসারের এত সাহস কিভাবে হলো তারা এটাও বুঝতে পারছে না। বিন্দিয়া ছিল বিকাশ স্কুল অ্যান্ড কলেজের ডিরেক্টর প্রিন্সিপাল, তাই বোর্ড ডাকা হয়, তাকে প্রশ্ন করা হয় এই কেস নিয়ে। বিন্দিয়া তখন বলে, আমি এই সবটা দেখার পরই মিটিং ডেকেছি। একজন মা হিসেবে আমি সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি তাই প্রিন্সিপাল পদ থেকে রিজাইন করছি। এই বলে সে উঠে চলে আসে। স্কুলের সব স্টুডেন্টরা তাকে আজে বাজে কথা বলছিল, যে সে অন্য স্টুডেন্টদেরকে কত স্ট্রিক্ট হয়ে শাসন করেছে, অথচ নিজের ছেলে তৈরি হয়েছে একটা বদমাশ। আগে তো তার উচিত ছিল নিজের ছেলেকে মানুষ করা। এরকম আরো হাজারটা বাজে কথা বলে বিন্দিয়াকে অপমান করে সবাই। বিন্দিয়া বাড়ি আসার পর তার হাজবেন্ড বলে, তুমি কিভাবে রিজাইন করলে? এর মানে কি তুমি আমাদের ছেলে বিকাশের ক্রাইম মেনে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো? কোর্টেও এখন কেস চলছে, আর তুমি রায় আরো আগেই শুনিয়ে দিলে। কেমন মা তুমি? বিন্দিয়া বলে, কোর্টে প্রমাণ করার জন্য আর কি প্রুফ চাই তোমার? তুমি নিজেও জানো বিকাশ সিরিয়াস ক্রাইম করেছে বিবেক। আমি তোমাকে সব সময় সাবধান করেছি, সে যা চায় তাই তাকে দিও না। এটা ভুল, বাচ্চাদের কথা মতো ইচ্ছে মতো সব দিয়ে দেওয়া। তুমি কখনোই আমার কথা শোনোনি। ক্লাস 10 পাশ করতে না করতেই তুমি তাকে বাইক কিনে দিলে, অথচ তার কোনো লাইসেন্সই ছিল না। আমি যখনই বলতাম কেন দিচ্ছ, তখন তুমি বলতে তুমি চাও তোমার ছেলে সেই সবকিছু এক্সপিরিয়েন্স করুক যা তুমি করতে পারোনি। আজ কি করলো তোমার ছেলে? সে একটা মেয়ের উপর নিজেকে ফোর্স করেছে। এবার কি বলবে? বুঝতে পারছো কিছু? বিবেক বলে, হ্যাঁ আমি মানছি, আমি ছেলেকে তার প্রয়োজনের বেশি দিয়েছি, আর আমি সেখানে ভুল। কিন্তু তুমি কি করেছো? তুমি তাকে তার প্রাপ্য সময়টুকু পর্যন্ত দাওনি। তুমি তোমার স্কুলের উপরেই মগ্ন ছিলে। তুমি সেই স্কুলকে টপ 10-এ নিয়ে যেতে এতই ব্যস্ত ছিলে যে নিজের ছেলেকে ভুলে গিয়েছিলে। তোমার ছেলে তোমার জন্যই এরকম হয়েছে। তোমার অবহেলা তাকে এত খারাপ করেছে। তো দেখো, এটা সময় না একে অপরকে দোষারোপ করা, বরং আমাদের ভাবতে হবে কিভাবে ছেলেকে সেভ করা যায়। আমি নিজেও রেগে আছি, ইচ্ছে করছে নিজ হাতে বিকাশকে মেরে ফেলি, কিন্তু যত যাই হোক সে আমাদের ছেলে, তাকে আমরা এভাবে একা ছেড়ে দিতে পারি না। আমাদের উপায় বের করতে হবে তাকে বাঁচানোর। প্লিজ আমাকে তুমি হেল্প করো, কোঅপারেট করো। বিন্দিয়া তখন রেগে মেগে বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে কোঅপারেট করতে বলতে? আমি করব এরকম জঘন্য কেসের কোঅপারেট? এর থেকে ভালো আমাদের উচিত সবাই এখন মরে যাওয়া। টিভিতে বেশিরভাগই বিন্দিয়াকে নিয়ে সমালোচনা হচ্ছিল। মা হিসেবে একজন টিচার হিসেবে সে কতটা ব্যর্থ সেটাই সব নিউজে বলা বলি হচ্ছিল। বিন্দিয়া এসব দেখে একা একা অনেক কাঁদে, আর পুরোনো দিনের কথা মনে করে, যেখানে বিকাশ তার খুব আদরের ছেলে ছিল, আর বিকাশ ভদ্রও ছিল। কিন্তু যখন থেকে বিন্দিয়া তার স্কুলকে টপ 10-এ নেওয়ার জন্য কাজে ব্যস্ত হয়, তখন থেকেই বিকাশ ইগনোর ফিল করে। আর সে কবে যে তার বাবার আদরে বাদর তৈরি হয়ে যায় সেটা বিন্দিয়া ধরতেই পারে না। কিন্তু যবে বুঝতে পারে তবে খুব দেরি হয়ে যায়। এদিকে অফিসার কিছুতেই এই 5 জনের থেকে স্বীকারোক্তি বের করতে পারছিল না। টানা 2 দিন তাদের না খাইয়ে রাখা হয়, মারধর করা হয়, তাও কিছু বলে না। কমিশনার অফিসার এসে তাদেরকে খাবার দিতে বলে, তারা বিরিয়ানি খাবে। বিরিয়ানিও আনা হয়। কমিশনার বিকাশকে খেতে দেয় আগে। বিকাশ 2 দিন পর খাবার পেয়ে
পাগলের মতো খেতে থাকে। কমিশনার বাকি 4 জনকে বলে, তোমরা আগে বিকাশকে খেতে দেখো, তার খাওয়া শেষ হলে তবে একে একে বাকিরা পাবে। বিকাশ 1 প্যাকেট 2 প্যাকেট করে খায়, কিন্তু কমিশনার তাকে টানা টানা 4 প্যাকেট 5 প্যাকেট খেতে দেয়। এখন বিকাশ তো আর খেতে পারছিল না। কমিশনার বলে, খেতে থাকো, থামলে হবে না। আর তাকে খাওয়াতে খাওয়াতে অবস্থা খারাপ করে ছাড়ে। পায়ে পড়ে বিকাশ তখন মাফ চাইতে থাকে, কিন্তু কমিশনার তাকে সহ বাকিদেরও খাবার দিয়ে এবার শাস্তি দেয়, যেন বাধ্য হয়ে তারা স্টেটমেন্ট দেয়। এদিকে কমিশনারকে ভয় দেখাতে মিনিস্টার আসে, কিন্তু চিফ এই কলে বলে সে কমিশনারের পক্ষে। সে চায় কমিশনার এই কেসটা যেন সঠিকভাবে তদন্ত করে। এই কেস কোনো রাজনীতির নেতা এসেও আটকাতে পারবে না, এটা সঠিক বিচার অবশ্যই হবে। তো কমিশনার এবার বিকাশ আর তার বন্ধুদেরকে সে একইভাবে এক গাড়িতে তোলে আর তাদেরকে বলে তারা সেদিন যা যা চিত্রার সাথে করেছে আজ আবারও তা করে দেখাতে। আর তারা কমিশনারের কথা মতো সব বলে দিতে বাধ্য হয়। কমিশনার দেখে কিভাবে তারা একে একে এসে চিত্রাকে ধ্বংস করছিল। কমিশনার বলে, আসলে তোমরা সেই মেয়েটার লাইফ খারাপ করনি, বরং তোমরা নিজেদের লাইফ একেবারে শেষ করে ফেলেছো, আর আমি সেটারই নিশ্চয়তা দিচ্ছি। তারপরে তাদের 5 জনকে আরেকটা টেস্ট করাতে আনে, যেখানে তাদের প্যান্ট ছাড়া থাকতে হতো। আর এতটা লজ্জাকর অবস্থাতে তাদের রাখে যে তারা বলতে বাধ্য হয়। মাত্র 3 মিনিটের প্লেজারের জন্য পুলিশরা আমাদেরকে জাহান্নামের মতো দিন দিচ্ছে। এই সবার সহ্য করা যাচ্ছে না। এদিকে বিবেক বিন্দিয়াকে বলে, আমাদের ছেলেকে পুলিশ মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, তোমাকে সে খুঁজছে, তুমি তো এখানে আরাম করে বসে আছো, কি এত ভাবছো তুমি? বিন্দিয়া বলে, তারা 1 জন 2 জন ছিল না, 5 জন মিলে একটা মাইনর মেয়েকে ভয়ঙ্কর ভাবে রেপ করলো। আজ 1 সপ্তাহ হয়েছে, তোমার কি একবারও সেই মেয়েটার কথা মনে পড়েনি? একবারও কি ভাবনি সেই মেয়েটার মানসিক অবস্থা কেমন আছে? বেঁচে আছে নাকি জীবিত লাশ হয়ে আছে? বিবেক বলে, তুমি কি মা, তুমি এখন অন্যের সন্তানের কথা ভাবছো? নিজের সন্তান জেলে আছে, একবার তার কথা কি ভাবতে পারছো না? বিন্দিয়া বলে, আমার ছেলে জেলে আছে কেন? আমার তো সেই মায়ের কথা ভেবে মন ভেঙে যাচ্ছে, যার মেয়ে 5টা নরপশুর হাতে শিকার হয়েছে। আমি ওই মেয়ের কথা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারছি না। তুমি কি চাইছো আমি তাকে বাঁচাবো নিজের ক্ষমতা দিয়ে? আমি এমনিতেই অনেক বড় ভুল করেছি তাকে জন্ম দিয়ে। আমার উচিত ছিল তার নিঃশ্বাস আমার পেটে থাকতেই বন্ধ করে দেওয়া। তখনই কল আসে বিবেকের কাছে যে তাদের ছেলে আত্মহনন করতে গিয়েছিল। বিবেক বিন্দিয়াকে বলে, তুমি তাকে মারতে চাইছিলে না, সে নিজেই এখন নিজেকে মারার জন্য আত্মহনন করতে চেয়েছে। বিন্দিয়া এই কথা জানার পরই দ্রুত হসপিটালে ছুটে আসে। এসে বিকাশের হুঁশ ফিরতেই তাকে বলে, কেন আত্মহনন করতে চেয়েছিলে? তুমি একটা মেয়ের জীবন ধ্বংস করেছো রাক্ষসের মতো, এমনকি সেই মেয়েটা পর্যন্ত মারা যায়নি। সাহসী হয়ে তোমাদের মতো নরপশুদের শাস্তি দিতে ঘুরে দাঁড়িয়েছে। তোমাদের অবশ্যই মৃত্যু প্রাপ্য, কিন্তু ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না সেই মেয়েটা তার সঠিক ন্যায় বিচার পাবে। তোমাকে মরতে হবে, তোমার জীবনের প্রতিটা সেকেন্ডে সেই ভুলের জন্য মরতে হবে বিকাশ। আর আমি মা হয়েও এটাই চাই, এমন ভুলের কোনো মাফ হয় না। এই বলে বিন্দিয়া সেখান থেকে চলে যায়। তার এরকম কথা শুনে অফিসাররাও অবাক হয়ে যায়। এবার কোর্টে কেস ওঠে। সেখানে উপস্থিত ছিল বিকাশ আর তার 4 বন্ধু এবং চিত্রাও। চিত্রাকে জাজ বলে, তুমি ব্রেকফাস্ট করেছো? চিত্রা বলে, হ্যাঁ ম্যাডাম। জাজ বলে, কে ম্যাডাম? আমিও তোমারই মতো একটা মেয়ের মা। আর এই কোর্টের রুমটা মুভিতে দেখানো কোর্ট রুমের মতো নয়, এটা হচ্ছে পক্সো। আমি আশা করব তুমি জানো এর মানে। চিত্রা বলে, হ্যাঁ, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। জাজ বলে, হ্যাঁ, গুড। এবার আমাকে সবটা বলো, কি কি হয়েছিল? চিত্রা বলে, বিকাশ নামের একটা ছেলে ছিল, যার মুখ দেখে আমি তাকে ভদ্র ভেবেছিলাম। জেন্ডারের বাইরে গিয়ে আমি তাকে বন্ধুই মনে করি। আমি সেই বিশ্বাস থেকেই তাদের গাড়িতে উঠি। এটা কি ভুল একজন মেয়ের ছেলেদের সাথে বন্ধুত্ব করা? মেয়েদের কি পাবে যাওয়া মানা? এমন অনেক মেয়ে আছে যারা ড্রিঙ্ক করতে পছন্দ করে, কিন্তু তারা তাদের লিমিটটা জানে। তাদের লিমিট কেন কোনো ছেলে ক্রস করবে? মেয়ে আর ছেলের মধ্যে বন্ধুত্ব সবসময় ফিজিক্যাল দিক থেকে দেখা হয়। কিভাবে এই সমাজ এগিয়ে যাবে এরকম হতে থাকলে? মানুষের মধ্যে দেখা হওয়া, কথা বলা খুবই স্বাভাবিক কাজ, কিন্তু আমি এখন সেখানেও লিমিট করে ফেলেছি। আমি ছেলে বন্ধুদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছি। আমি আর কোনো ছেলেকেই বিশ্বাস করতে পারবো না। আমার বিশ্বাস একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হয়তো বা আমাকে বাকি জীবন এই কারণে একাই থাকতে হবে। কখনো এই ট্রমা থেকে বের হতে পারবো কিনা সেটাও আমি জানি না, কারণ তারা সবাই সেদিন পশুর মতো আচরণ করছিল। আমি তাদের মধ্যে মনুষ্যত্ব দেখিনি। এই দৃশ্য আমি আজ জীবন ভুলতে পারবো না। এসব কথা শুনে বিকাশের বন্ধুরা তখন কেঁদে ফেলে। তারা এবার রিয়েলাইজ করে কত বড় ভুল তারা করে ফেলেছে। তো সেখানে তখন উকিল বলে, এটা ধর্ষণ ছিল না, বরং কনসেন্ট পাওয়ার পরই হয়েছিল। সিসি ক্যামেরাতে দেখা যায় সে গাড়িতে নিজ ইচ্ছায় উঠেছে, তাকে তো কেউ জোর করে তোলেনি। তাহলে এটা শারীরিক নির্যাতন কিভাবে হলো? ভেতরে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না। সে সত্যি বলছে না মিথ্যা কিভাবে জানা যাবে? আমরা তো দেখছি সে নিজ ইচ্ছায় গাড়িতে উঠেছিল। এরকম অনেকক্ষণ তর্ক বিতর্ক হয় 2 পক্ষের উকিলের মধ্যে। যার জানায় এটা অনুমতি নিয়ে হোক বা না নিয়ে হোক, যখন কেউ 18-র নিচে এরকম আচরণ করে তখন সেটাকে কোর্ট ক্রাইমই ধরে। তাই আমি চাই শক্ত প্রমাণ। 1 সপ্তাহ দিচ্ছি, পুলিশ প্রমাণ সাবমিট করবে। তো বাড়ি আসার পর এক ব্যাগ ভর্তি গোল্ড আর টাকা নিয়ে আসে গ্যাংয়ের ফ্যামিলির পক্ষ থেকে। তাদেরকে বলা হয় এরা যেন কেসটা টানা হেচড়া না করে, এতে মেয়ের ভবিষ্যতেরই ক্ষতি হবে। তার চেয়ে ভালো টাকাগুলো নিয়ে নিলে তাদের লাভ হবে, ক্ষতি হবে না। দরকার পড়লে আরো টাকা তারা দিতে পারবে
সমস্যা নেই। এই সব কথা চিত্রা চুপচাপ শোনে। কিন্তু এবার চিত্রার বাবা সেই লোককে এক থাপ্পড় দিয়ে বলে, আমরাও আমাদের মেয়ের জন্য যে কোনো পর্যায়ে যাব, কিন্তু তার জন্য ন্যায় বিচার অবশ্যই আনবো। দেখি আমাদেরকে কে কে আটকায়। পরে আবারও কোর্ট হিয়ারিং এর সময় আসে। সেখানে তখন প্রমাণ সহ হাজির করা হয় সেই দিনের করা ভিডিওটা, যা কোর্টে হাজির করতে জান প্রাণ লাগিয়ে দেয় কমিশনার অফিসার। সেই ভিডিও প্রমাণ করে দেয় এই 5 জন মিলেই শারীরিক নির্যাতন করেছে চিত্রার উপর। জাজ তাদেরকে এরপর কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়। 5 জনেরই জেলে যেতে হয়। এবার এই খবর পাবলিক হওয়ার পর পুরো শহর উত্তাল বিবেক আর বিন্দিয়ার উপর। স্কুল ভাঙচুর করা হয়, তাদের বাড়ি পর্যন্ত মানুষের হামলা হয়। তখন ঘরে বসে বসে বিন্দিয়া ভাবে, এই সব কিছুর জন্য মূলে কি আমিই দায়ী নই? আমার অবহেলায় কি বিকাশকে এরকম করে তোলেনি? হ্যাঁ, আমিই তো আসল দায়ী, আমারও তো শাস্তি প্রাপ্য। এদিকে বিকাশকে একটা অন্য জেলে আজ ট্রান্সফার করা হয়, যেখানে সাইকো সাহিলও আছে। তো বিকাশকে সবাই রেপিস্ট বলে টিটকারি করছিল। বিকাশ তাও কাউকে কিচ্ছু বলে না। সাহিল তখন তার উপর ইউরিন পর্যন্ত ফেলে। বুঝুন কতটা জঘন্য এই লোক। আর পরে তার সাথে খারাপ কাজ করার জন্য তাকে ধরে বেঁধে দেয় কিছু ছেলের হাতে। বিকাশ আর এসব সহ্য করতে পারে না, তাই সে সাহিলকে আচ্ছা মতো মারধর করে। আর জেলের সবাই এবার অবাক হয়ে যায়, কারণ তারা কখনো সাহিলকে মারার সাহস করে উঠতে পারেনি, অথচ এসে প্রথমেই সাহিলকে মারধর করছে। বর্তমানে দেখা যায় বিন্দিয়া কোর্টের দিকে আসছে আর বলছে, আমি আমার ছেলেকে একটা এলোমেলো ভয়ঙ্কর জীবন শাস্তি স্বরূপ দিয়েছি, আর আমি নিজেও তা সহ্য করেছি। আজ আমি এসেছি সেই কারণে। আশেপাশের মানুষ কথা বলছিল, ওই যে অনেক বছর আগে 5টা ছেলের উপর শারীরিক নির্যাতনের কেস ছিল না, সেখানে এই মহিলার ছেলে প্রাইম সাসপেক্ট ছিল। এটা একটা মার্ডার কেস। মহিলা তার নিজের ছেলেকে খুন করেছে। সে সত্যিই খুব জঘন্য একটা মা। এরপর দেখা যায় বিন্দিয়া আর বিকাশের মধ্যে পিস্তল নিয়ে কাড়াকাড়ি হয়, আর তখনই বিকাশ গ্লাসে পড়ে যায়। বিন্দে এই সব কিছু মনে করে আর ভাবতে থাকে, আমি আজ এসেছি এটা জানতে, কে ভুল আর কে সঠিক, কার শাস্তি পাওয়া উচিত আর কার পাওয়া উচিত নয়। যেই সিদ্ধান্তই হোক, আমি আজ কোর্টে আমার অনুভূতি প্রকাশ করবই করব। তো দেখা যায় বিন্দিয়া আজ 6 বছর পর তার ছেলের সাথে দেখা করতে আসে। বিন্দিয়াকে পুলিশ জানায়, আপনার ছেলে কিন্তু এতগুলো বছরের মধ্যে অনেক বদলে গেছে, তাই তাকে দেখে চমকে যাবেন না, তার আচরণের আরো অধপতনই হয়েছে। বিন্দিয়া তখন তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল রিকোয়েস্ট করে। সেখানে সে খেয়াল করে বিকাশ পা তুলে সিটের উপর বসেছে, যা খুবই অপমানজনক একজন মা হিসেবে। বিন্দিয়াকে পুলিশ আরো জানিয়েছে, আপনি যে বলছেন তাকে আপনি এক্সাম দেওয়াতে চান, সেটা হয়তোবা সম্ভবই হবে না, কারণ জেলে ওপেন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনার ছেলে একবারও পড়ার ট্রাই করেনি। তাই এটা অসম্ভব যে সে আইটিতে এক্সাম দিবে আর পাশ করবে। এটা কখনোই সম্ভব হবে না। বিন্দিয়া এসব শুনে বলে, সে হয়তোবা 6 বছর বই খাতা থেকে দূরে ছিল, কিন্তু তার খুব ভালো পড়াশোনার রেকর্ড ছিল ক্লাস 12 পর্যন্ত। আর এই যে এরকম সিমিলার আরো একটা ছেলে ছিল যে জেল খাটার পরও খুব ভালো রেজাল্ট করেছে স্যার। তাই আমি চাই আমার ছেলেটাকে এবার একটা দ্বিতীয় সুযোগ দিতে। প্লিজ স্যার, একটা চান্স দিন। আমি একটাবার মা হিসেবে তাকে নিয়ে চেষ্টা করতে চাই, সেই সুযোগটা তো আমাকে দিন। এরপরই অফিসার রাজি হয়ে যায় আর বিকাশকে যেতে দেয় পড়াশোনার জন্য। বিকাশকে এবার ঠিক পথে আনা যে আরো কতটা ভয়ঙ্কর কঠিন হয়ে যাচ্ছে তা বিন্দিয়া খুব ভালোই জানে। কিন্তু সে যেহেতু তার ছেলের আজকের এই করুণ পরিণতির জন্য দায়ী নিজেকে ভাবে, তাই সেহেতু সে একটা চেষ্টা করতে চায়। সে দেখতে চায় সে পারে কিনা নতুন করে বিকাশকে জন্ম দিতে। কিন্তু দেখা যায় বিকাশ হঠাৎ করেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এতে তো বিন্দিয়া অস্থির হয়ে পড়ে। সে বিকাশকে খুঁজতে খুঁজতে দৌড়াতে থাকে। এরপরই বিকাশ দেখা করে তার বন্ধু অমরের সাথে, আর সে তার বাসায় গিয়ে মাদকের একটা ডোজও নেয়। বিন্দিয়া অনেক খুঁজে খুঁজে সেখানে গিয়ে পৌঁছায় আর দেখে বিকাশ পড়ে আছে। বিন্দিয়া তখন তাদের জিজ্ঞেস করে, কি হয়েছে বিকাশের? সে কথা বলছে না কেন? হুঁশ নেই কেন? বিন্দিয়া এরপর কোনো মতে বিকাশকে তুলে বাড়ির সামনে আনে, কিন্তু বিকাশ তো বাড়ি দেখে আবারও পালাতে চায়, সেখানে থাকতেই চায় না। তখনই বিবেক আসে আর বলে, মায়ের সাথে কেমন আচরণ করছো বিকাশ? চলো গাড়িতে ওঠো। বিন্দিয়া বলে, তাকে বাড়ি না নিয়ে গিয়ে গাড়িতে তুলছো কেন? বিবেক বলে, তুমি দেখছো তো সে কেমন আচরণ করছে, তাকে বাড়ি ফিরিয়ে আনা ভুলে যাও বিন্দিয়া, আর সমাজের মধ্যে সিন ক্রিয়েট করো না। বিন্দিয়া তখন বলে, আমাকে লেকচার দেওয়ার রাইট তোমাকে কে দিয়েছে? তুমি এই ম্যাটার নিয়ে একদম কথা বলবে না। আমার কাছে কোর্টের অর্ডার আছে, কোর্ট আমাকে দায়িত্ব দিয়েছে তাই প্লিজ তুমি চলে যাও, এইসবে ঢোকার কোনো দরকার নেই। এই বলে তাকে নিয়ে বিন্দিয়া বাড়ি চলে যায়। আশেপাশের প্রতিবেশীরা বলছিল, এই ছেলে একটা মেয়ের উপর শারীরিক নির্যাতন করেছিল আর সেই কেসের জন্য 6 বছর ধরে জেলে ছিল। এখন 3 মাসের জন্য তাকে ছাড়া হয়েছে। তার মা তাকে এক্সামে বসাতে চাইছে। আমাদেরকে এরকম একটা ক্রিমিনালের সাথে সোসাইটি শেয়ার করতে হবে? তখন কিছু মানুষ তো বিবেককে বলেই ফেলে, এমন একটা বদমাশের সাথে
আমাদের মেয়েরা সেফ না, এই কমিউনিটিতে আমরা তাকে থাকতে দিব না। বিবেক এসব শুনে খুবই রেগে যায় আর বলে, তাহলে অন্য কোথাও 3 মাস থাকো, আমি সব টাকা দিব। আর ভুলে যাবেন না, এটাও বিকাশের প্রপার্টি। এই বলেই বিবেক সেখান থেকে চলে যায়। এদিকে বিন্দিয়া বিকাশকে বলে, আমি নিজের হাতে রান্না করেছি, তুমি তো তোমার মায়ের রান্না পছন্দ করো তাই না? আজ থেকে রোজ আমি রান্না করব। আর বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা এখন থেকে সব সময় তোমার পাশেই থাকবে। তো তাকে খাওয়া দাওয়া করিয়ে বিকাশকে সে রুমে রেখে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। বিন্দিয়া সকালে উঠে দেখে বিকাশ তো অন্য মেয়ের সাথে ঘুমিয়ে আছে। এটা দেখেই বিন্দিয়া পানি ঢেলে ঘুম থেকে তোলে তাকে, আর সেই মেয়েকে বলে, তুমি যদি আমার ছেলেকে মাদকই দাও তাহলে দুজন একসাথে জেলে থাকবে, আমি বলে দিলাম। বের হয়ে যাও এখান থেকে। আর বিকাশ, রেডি হয়ে পড়ো, ক্লাস আছে। যদি লেট করো তাহলে দেখবে আমি তোমাকে কি করি। এই বলেই বিন্দিয়া সেখান থেকে চলে যায়। বিকাশ এরপর ক্লাসে সেই মেয়ের সাথে আসে। এসেই বলে, আমি হচ্ছি বিকাশ, আপনাদের ম্যাডামের ছেলে। আপনাদের ম্যাডাম গোল্ড মেডেলিস্ট, কিন্তু আমি হচ্ছি রেপিস্ট। মনে আছে তো সেই কেসের কথা? আমি লাইফ ইন প্রিজন পানিশমেন্ট পেয়েছি, 6 বছর জেল খেটেছি। এখন আরো হয়তো বা 10 থেকে 15 বছর জেলে থাকবো। তাহলে আমি কেন এসব পড়াশোনা করব বলুন তো? আমার এখানে কি ভবিষ্যৎ আছে? কোনো ভবিষ্যৎ নেই, এসব পুরোই খামোখা। আমার ভবিষ্যৎ তো জেলে। তারপর বিকাশ বিন্দিয়ার বইয়ের মধ্যে মদ ঢালে আর বলে, আপনি আপনার স্টুপিড স্টুডেন্টদেরকেই পড়ান, আমাকে আপনার পড়াশোনা করানোর কোনো রাইটস নেই ম্যাডাম। এই বলে আগুন লাগিয়ে সে সেখান থেকে চলে যায়। বিন্দিয়া এরপর বিকাশের ঘর খুঁজে বের করে যে কোথায় সে মাদক নিতে যায়, আর পরে সে কমিশনারকে জানিয়ে সেখানে রেইড করায়। পুলিশও তখন মাদক বিক্রি করা সবাইকে ধরে, আর পরে কমিশনার বিন্দিয়াকে থ্যাঙ্কস জানায় হেল্প করার জন্য। আর বিকাশকে বলে, গত 6 বছর জেলে থেকেও কিচ্ছু শিখলে না? অবাক করা বিষয় এটা। তুমি একটা চান্স পেয়েছো, আর তোমার মা তোমার জীবনের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তাই তার কথা মতো চলো, না হলে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি নিজে কোনোদিন তোমাকে এই মাদকাসক্তদের মতো খুন করে ফেলবো, কথাটা মনে রেখো। এরপরই থানায় কমিশনার তার টিমকে বলে বিকাশ আর তার বন্ধুদের উপর নজর রাখতে, আর যদি কথা অনুযায়ী কাজ না করে তাহলে তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। এদিকে বিকাশ তার বন্ধুদের কল করে নিজের বাড়ি ডাকে পার্টি করার জন্য। সেখানে নাচ গান আর নেশা করার আড্ডা বসায় বিকাশ। খুবই বাজে অবস্থা। কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে বন্দুক হাতে চলে আসে বিন্দিয়া, আর একে একে শুট করে মদের বোতলে। সবাই তো তখন এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালায়। কিন্তু বিকাশ এসব দেখেও কোনো নড়নচড়ন করে না। সে বলে, ও আচ্ছা, তাহলে তোমার কাছে লাইসেন্সওয়ালা গানও আছে? ঠিক আছে, শুট করো, আমাকে শুট করো আর এই শয়তানকে শেষ করো। বিকাশ বলে, কেন ভয় পাচ্ছ? এই বলেই বিকাশ নিজের হাতে বন্দুক নিয়ে বিন্দিয়ার দিকে তাক করে আর বলে, তুমি হয়তো বা ভয় পাচ্ছ, কিন্তু আমি ভয় পাই না। আমি কিন্তু সত্যি তোমাকে এখনই খুন করতে পারবো, আমার হাত একটুও কাঁপবে না। তো তুমি আমার হাতে বন্দুকটা দিয়ে দিলে যখন আমার এটা প্রয়োজন ছিল। আমাকে তুমি নিজ হাতে মারতেও পারলে না, এতটুকু কাজও পারলে না আমার জন্য করতে। কিন্তু আমি তো তোমার মতো না, আমার কাছে একটা লিস্ট আছে, আমি একে একে সবাইকে খুন করব। প্রথমে সেই কমিশনারের পালা। এই বলেই সে বন্দুকটা নিয়ে সেদিকে যাচ্ছিল, তখনই তার মধ্যে নেশার ইফেক্ট শুরু হয়, আর বিকাশ তখন নিজের হুঁশ হারিয়ে ফেলে। একেবারে বাজে অবস্থা হয়ে যায়। বিন্দিয়া তখন তাকে বারবার বন্দুকটা দিয়ে দিতে বলে, কিন্তু বিকাশ তো তাকে বন্দুক দেয় না। সে উল্টো বিন্দিয়ার গলা চেপে ধরে, আর যেহেতু সে নেশায় ছিল তাই সে ভুলেই যায় যে তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। সে তখন সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ করে, সে তার মার দিকেই খারাপ নজরে তাকায়। আর 5টা মেয়ের দিকে সে যেভাবে তাকায় ঠিক সেরকমই নোংরা নজর। কোন মা এই জিনিসটা সহ্য করবে? বিন্দিয়াও এই জিনিসটা দেখে আর নিজেকে সামলাতে পারে না। সে সাথে সাথে এক ধাক্কা দিয়ে তাকে কাচের মধ্যে ফেলে দেয় আর বলে, তোর মরে যাওয়াই উচিত। তুই এতটাই নিচে নামলি যে সামনে তোর মা দাঁড়িয়ে আছে সেটা পর্যন্ত ভুলে গেলি। তোর মতো সন্তানকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো? আমি কিভাবে এই জীবন রাখবো? উপরওয়ালা আমাকে মৃত্যু দিয়ে দিচ্ছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। আমি এখনই মরতে চাই। এরকম ছেলেকে আমি কিভাবে জন্ম দিলাম? আমি আজ সত্যিই মা ডাকা শোনার সমস্ত রাইটস হারিয়ে ফেলেছি। আসলেই এই ব্যাপারটা একজন মায়ের জন্য কতটা কষ্টদায়ক সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যে এমন একটা পরিস্থিতির শিকার হয় তার কাছে তো এসব সহ্য করারও মতো না। সে আরো বলতে থাকে, আমারই দোষ,
আমি জানি আজকের এই তুই আমার কারণেই হয়েছিস। আমি আর বাঁচতে চাই না, আর তুইও এখানে মরতে পারবি না। তাই তুই বাইরে যা আর সেখানে গিয়ে মর। আমি আমার সমস্ত ধৈর্য আশা সব হারিয়ে ফেলেছি, আর সম্ভব না, আর কিছুই ঠিক হবার নেই। যদিও মনে এতটুকু আশা ছিল, সেটাও আজ একেবারে নিঃশেষ হয়ে গেল। এই বলে বিন্দিয়া অনেক মদ খায় আর বিকাশকে বাড়ি থেকে বাইরে বের করে দেয়। সারা রাত বিকাশ নিজের নেশা আর নিজের মনের সাথে লড়াই করে, আর পরদিন বাড়ি ফিরে আসে বন্দুক নিয়ে। সে আসলে মারতেই এসেছিল। বিকাশ তখন এসেই দেখে বিন্দিয়া তো বোতলের পর বোতল মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। সে তখন বিকাশকে দেখে বলে, তুমি বলেছিলে নেশা জেলের মতন, কিন্তু আমার মনে হয় এই 1-2 বোতলে কাজ হবে না। আমার তো এখনো মৃত্যু আসছে না, আমাকে আরো খেতে হবে। তুমি ঠিকই বলেছিলে, এই নেশা অন্য পৃথিবীতে পাঠিয়ে দেয়। আজ তুমি আমি অন্য পৃথিবীতে একসাথেই আছি, এই সমাজবাদে। এটা সত্যিই খুব ফ্রি ফিল করাচ্ছে আমাকে। এই ফেক ওয়ার্ল্ড যেখানে আমাদেরকে রিয়েলিটি থেকে পালিয়ে বাঁচতে হেল্প করে। তো হ্যাঁ, আমাদের জন্য এখন থেকে এটাই ঠিক। আসো আসো, দুজন একসাথে মিলে ড্রিঙ্ক করি, আর ওই বোতলটা আমাকে এগিয়ে দাও। বিকাশ তখন তার মায়ের এরকম অবস্থা দেখে একেবারেই সহ্য করতে পারে না। তার অনেক বেশি খারাপ লাগে, তাই সে কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে তখন থানায় কমিশনার বিকাশ আর আমারের ব্যাপারে খোঁজ করে, আর জানতে পারে আমারের থেকেই এইসব মাদক র্যাকেটের শুরু। তারা জেলে থেকেও এই সব কিছু চালিয়ে যাচ্ছিল। এরপর আমার তার টিমে বিকাশকে যোগ করে। সবাই মিলেই মাদক র্যাকেট চালিয়ে গেছে, যে যেভাবে পেরেছে সেইভাবেই। এদিকে বিন্দিয়াকে দেখা যায়, সে তো রাস্তায় পাবে সব জায়গায় এখন শুধু মদই খেয়ে বেড়ায়। তার আর কোনো কিছুই ভালো লাগছিল না। তার এই জীবন রাখতেই মন যাচ্ছিল না, তাই সে মদ খেয়ে খেয়ে এই জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছিল। সে তো রাস্তায় এক প্রকার মদ খেয়ে মাতাল হয়ে বসে থাকে। মানুষজন তখন বলে, এরকম অসভ্য নেশাখোর ছেলের পাল্লায় পড়ে এখন ভালো একটা শিক্ষিত মানুষও এরকম হয়ে যাচ্ছে। তাকে জেলেই বিদায় করছো না কেন? হ্যাঁ। এদিকে ততক্ষণে দেখা যায় বিকাশ তার মাকে খুঁজে খুঁজে ঠিকই বাড়িতে নিয়ে আসে, আর ভাবতে থাকে এখানে সে কতটা ভুল। তার জন্য তার মায়ের কেন এসব হবে? এই সব কিছুই তাকে এখন কুড়ে কুড়ে খাচ্ছিল। সে ভাবতে থাকে শাস্তি তো তার একার প্রাপ্য ছিল, তাহলে তার মা কেন এসব সহ্য করবে? এরপর থেকে বিকাশ দিনরাত এসব নিয়েই ভাবতে থাকে। সে এখন বুঝতে পারছে সে তার জীবনে কত বড় বড় ভুল করে এসেছে। আমরা আরো জানতে পারি বিকাশের মাদক র্যাকেটে আর একটা মেয়ে আছে, যে বেশ গরিব ঘরের ছিল। টাকার দরকার ছিল বলেই সে এই প্রফেশনে এসেছিল। তাকে তার কলেজেও অপমান করা হতো তার ড্রেস আপের কারণে। তাকে অনেক নিচু করে দেখা হতো। আর এরপর থেকেই ধীরে ধীরে সে মাদকে আসক্ত হয়ে যায়। ধীরে ধীরে এরকম অনেক মানুষের সাথে মেলামেশা করতে করতে সে একেবারে বদলে যায়। সে তো জেলেও যায়, এমনকি নিজের পরিবারের কথাটাও সে ভুলে যায়। অথচ এই মেয়েটাই পারত পড়াশোনা করে নিজের পরিবারকে অন্য উচ্চতায় নিয়ে যেতে। অবশ্য সে করবেই বাকি। আমাদের সমাজে এমনও কিছু মানুষ থাকে যারা এরকম গরিব মানুষদেরকে অনেক অপমান অপদস্থ করতে থাকে প্রতিটা সময়, অথচ তাদেরকে সাহায্য করতে পারে না। আর সেসব মানুষের কারণেই একটা সময় ডিপ্রেশনে এসে এসব গরিব মানুষেরা অন্যায়ের পথ বেছে নেয়, যেমনটা এই মেয়েটা নিয়েছে। কিন্তু মেয়েটা এখন বিকাশ আর তার মাকে দেখে নিজের অতীতের কথা মনে করে, আর এবার সেও খুব গিল্টি ফিল করতে থাকে। এই মেয়েটার নাম আমৃতা। তাদের গ্যাংয়ের রিচি নামের একটা মেয়ে মাদক নিয়ে এতটাই পাগল হয়ে যায় যে সে ট্রেনের সামনে চলে যায়। বিকাশ তখন অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে, কিন্তু হাজার চেষ্টা করেও সে তাকে বাঁচাতে পারেনি। সে তো সেখানেই মৃত্যুবরণ করে। বিকাশের তখন আরো বেশি অনুশোচনা ফিল হতে থাকে। আমৃতার মাও তখন তার কথা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে যায়, আর পরে একটা সময় সে মারাই যায়। আমৃতারও বিকাশের মতো তখন অনুশোচনা হতে থাকে, যা সে আগে বুঝতে পারেনি, আর এখন তাকে এই সবকিছু কুড়ে কুড়ে খাচ্ছে। এদিকে বিকাশ সারা শহর খুঁজতে খুঁজতে তার মাকে বের করে। তার মা তো এখন যে কোনো সময় নেশা করে যে কোনো জায়গায় পড়ে থাকে। আজ সে নেশা করে সুইমিং পুলে পড়ে যায়। বিকাশ তখন এসে কোনো মতে তার মাকে সামলায় আর বলে, চলো বাড়ি চলো। বিন্দিয়া তখন বলে, বাড়ি কোথায়? আমাদের বাড়ি? আমাদের বাড়ি তো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, সেটা আর বাড়ি নেই। বিকাশ তখন বলে, মা প্লিজ চলো। এই বলে তাকে জোর করে নিয়ে যায়। বাড়ি ফেরার পথে বিকাশ দেখে তার বাবা কান্না করছে। সেই সবকিছু শুধু দেখেই যায়, কিচ্ছু বলতে পারে না। দৃশ্য চলে যায় পরের দিন। সকালবেলা উঠেই বিন্দিয়া বলে, আমার বোতল খালি কেন? মদ কোথায়? কাজের মেয়ে তখন জানায়, বিকাশ বাবা সব ফেলে দিয়েছে, আপনাকে আর এসব খেতে দিবে না বলেছে, তাই বোতল খালি। বিকাশের পর বিন্দিয়াকে বলে, আমার ভাগের শাস্তি তোমার নিজেকে দিতে হবে না মা, প্লিজ
প্লিজ এবার এসব বন্ধ করো, আর আমি তোমার কথা অনুযায়ী এক্সাম দিব। তাই ততদিন তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করব। আর যদি তুমি আমার কথা মতো না চলো, তাহলে এই যে তোমার বন্দুক তো আছেই, আমি সেটাতে গুলি রাখছি, আর ফায়ার করলে তোমাকে এই ডিপার্টমেন্টের কাছে জবাবদিহি করতে হবে, কারণ তোমার লাইসেন্স করা বন্দুক। তো তুমি কি চাও আমি তেমন কিছু করি? যদি না চাও তাহলে আমি তোমাকে শুট করে দিচ্ছি, তারপর আজীবন প্রতিটা সেকেন্ডে আমি মরবো, যেমনটা তুমি আমাকে সেদিন হসপিটালে বলেছিলে। তো যদি তুমি চাও তাহলে আমি সেটাও করে দিতে পারি, কিন্তু প্লিজ ততদিন কিচ্ছু করো না, নিজেকে একটু সামলাও আর ভালো থাকো। এই বলে বিকাশ বন্দুক রেখে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় সেদিন থেকেই সে চলে আসে ক্লাস করতে। এখন থেকে সে নিয়মিত পড়াশোনা করবে, ক্লাসও করবে। দেখা যায় মন দিয়ে বিন্দিয়ার করানো সবগুলো ক্লাসই বিকাশ করে। সে এখন আর কোনো ঝামেলা করে না। এদিকে দেখা যায় সাহিলকে ডাকে কমিশনার আর বলে, আমি খুব ভালো করেই জানি যে তুমি এই মাদকের ব্যবসার আসল মালিক ছিলে। তা বলো, নতুন মাল কোথায় স্টক করেছ? সত্যি করে বলো। আর শোনো, আমি এটাও খুঁজে বের করেছি, তুমিই হচ্ছ প্রাইমারি মাদক সেলার এই সিটির মধ্যে। তোমারই সেলমেট বিকাশ আমাকে সব কাহিনী বলে দিয়েছে যে তোমার সেলে কি কি হতো। তো শোনো, তোমাকে বলছি, তুমি এখনো সেকেন্ড চান্স পেতে পারো। তাই বলছি সাহিল, সত্যিটা বলে দাও, এতে তোমারই ভালো হবে। কিন্তু সাহিল তখন বলে, তুমি কি জানো অফিসার, কে তুমি? আর ওই বিকাশই বা কি জানে? তার কপালে মৃত্যু লেখা আছে, তাও আমার হাতে, বুঝতে পারলে? এখন তোমার যদি সাহস থাকে তাহলে আমাকে বাইরে বের করে দেখাও, আমি বিকাশ সহ সব কাহিনীর সমাধান করে দিচ্ছি, তাও এক চুটকির মধ্যে। আমার কাছে এসব কোনো ব্যাপার না। আর অফিসার, তোমার তো উচিত আমার মাদকগুলো টেস্ট করে দেখা। একবার টেস্ট করলে পাগল হয়ে যেতে, তখন বারবার চাইতে। আর যদি ভুলেও তুমি তাদের সাথে মেস করো যারা আমার মাদক খেয়েছে, তাহলে তারা কিন্তু তোমাকে ছাড়বে না। তারা এক একটা জম্বি হয়ে গেছে এতদিনে, মাদক ছাড়া তাদের চলেই না। কমিশনার এসব শুনে বলে, জেলে তুমি যা যা করো তা তোমার স্বপ্ন, আর এই বাস্তবতা তোমার শেষ সুযোগ। কিন্তু যদি তুমি এখন আমাকে সব ডিটেলস না দাও, তাহলে তোমার সাথে যা হবে তুমি তা ভাবতেও পারছো না। এদিকে বিকাশকে কল করে তার মা আর বলে, কাল তোমার এক্সাম দিতে হবে, তাই রাতে বাড়িতে জলদি জলদি ফিরবে আর ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? বিকাশও বলে, হ্যাঁ ঠিক আছে। বিকাশের বাবা কল করে বলে, আমি তোমাকে কাল এক্সাম হলে ড্রপ করে দিব, তাই রেডি থেকো। বিকাশ বলে, ঠিক আছে বাবা। এরপর কল রেখেই বিকাশের দেখা হয় তার বন্ধু ধীরাজের সাথে, যে ধীরাজও সে নারী নির্যাতন কেসের আসামি ছিল, আর 6 বছর সেও জেল খেটেছে। বিকাশ তখন ধীরাজকে দেখে খুবই খুশি হয় আর বলে, কতগুলো বছর পর দেখা হলো ধীরাজ, কেমন আছিস তুই? কেমন চলছে জীবন? ধীরাজ বলে, 6 বছর 82 দিন পর দেখা হলো। আমাদের তো পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে এইভাবে বছর দিন আর ঘন্টা গুনে গুনে। আচ্ছা, তুই কি জানিস সেদিন আমাদের বিরুদ্ধে কোর্টে প্রমাণকে জোগাড় করে পাঠিয়েছিল তোর মা? হ্যাঁ, তোর মাই সেদিন এই সব কিছু করেছিল। তোর মাই তোর আমাদের সবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পাঠায়। এসব শুনে বিকাশ বলে, কি বলছিস এসব? না না, এটা হতে পারে না। মা আমার উপর রেগে ছিল ঠিকই, কিন্তু সে এটা করতে পারে না। ধীরাজ তখন রেগে মেগে বলে, আমি সত্যি বলছি, আর এটাই সত্যি বাস্তবতা। তোর মাই সব প্রমাণ দিয়েছিল পুলিশের কাছে, আর তোর মায়ের কারণেই আমাদের লাইফ সেন্টেন্স পানিশমেন্ট হয়েছে, বুঝতে পারলি? আমি তোকে সব সত্য বললাম, এখন বিশ্বাস করা আর না করা তোর ব্যাপার। দেখ, সত্যি বলতে আমাদের সবার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল একটা 3 মিনিটের ভুলের জন্য। এরপরই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় বিকাশ যে ফোনে ভিডিও করেছিল সেই ফোনটা বাথরুমে ফ্ল্যাশ করেছিল প্রমাণ ধ্বংস করতে, কিন্তু পুলিশ যখন কিচ্ছু পাচ্ছিল না, তখন বিন্দিয়া নিজ হাতে দায়িত্ব নেয় প্রমাণ খুঁজতে। সে ড্রেন থেকে সেই মোবাইলটা খুঁজে বের করায় মানুষ লাগিয়ে, আর সেই মোবাইলটা পেয়েও যায়। পরে কমিশনারকে কল করে বিন্দিয়া বলে, আমি সেই মোবাইলটা পেয়েছি যা আমার ছেলে নষ্ট করার চেষ্টা করেছিল। আশা করব এতে কিছু ক্লু ঠিকই পেয়ে যাবেন। কথা শুনেই তো কমিশনার ভীষণ খুশি হয়ে যায় আর বলে, থ্যাঙ্কস ম্যাডাম, অনেক উপকার হবে এতে। তো ধীরাজের পর বিকাশকে বলে, যখন আমাদের মা বাবা আমাদের এই কেস থেকে বাঁচাতে জান প্রাণ দিয়ে চেষ্টা করছিল, তখন তোর মা আমাদের জীবন ধ্বংস করার জন্য প্রমাণ জোগাড় করছিল, আমাদের এত বড় শাস্তি দিয়েছিল, আর এখন কোনো চান্স নেই আমাদের শাস্তি কমানোর। বুঝুন, নিজেরা অপরাধ করবে, আর সেখানে যদি একজন মা অন্যায়ের পক্ষ না নিয়ে ন্যায়ের পক্ষ নেয় আর নিজের ছেলেকে আর তার বন্ধুদেরকে অন্যায়ের শাস্তি দেওয়ার চেষ্টা করে, তাহলে সেটা আমার মনে হয় না কোনো দিক দিয়ে খারাপ। কিন্তু এদের মতো ছেলেদের কাছে হয়তো নিজেদের অন্যায়ের চেয়ে এই ব্যাপারটাকেই বেশি বড় মনে হচ্ছে, কারণ যেই অন্যায় তারা করেছে তার শাস্তি তো তাদের প্রাপ্য।
তাই মাথা নিচু করে তাদের সেই শাস্তিটা গ্রহণ করা উচিত। সেটা না করে তারা এখন এসব বলছে। যাক, তো এরপর ওই ছেলে বলতে থাকে যে এরকম কিছু মাস পড়াশোনা পরীক্ষার জন্য বের হতে পারবো আমরা, তাও যদি কেউ আমাদের উপর দয়া করে তাহলে। আমরা তো শেষ ভাই, শুধুমাত্র তোর মায়ের জন্য। বিকাশ বলে আমার মা আমাকে তখন বাঁচিয়েছে যখন আমি প্রায় মারা যাচ্ছিলাম, আর বাঁচিয়েছে এমন একটা জীবন দিতে যে জীবনে আমি প্রতি সেকেন্ডে মৃত্যু যন্ত্রণা ভোগ করব। আমার মা হচ্ছে সেরকম একজন মানুষ। আমার জন্য এখন তোরা প্রতিদিন সাফার করছিস, আমাকে আজ সেটাও জানতে হলো। এই বলে বিকাশ রেগে মেগে বাইক স্টার্ট দেয়। মাঝপথে সেখানে তাকে মারতে জেল থেকে পালিয়ে আসে সাহিল, আর এখানে পুলিশও আসে সাহিলকে ধরতে। তারা করার এক পর্যায়ে সাহিল অ্যাক্সিডেন্টে মারা যায়, আর পরে তার মাদক রাখার সবকিছু ট্র্যাক করে পুলিশ নষ্ট করে ফেলে। এদিকে রেগে মেগে সারা রাত আর বাড়ি ফেরে না বিকাশ। তাকে অনেক খোঁজে বিন্দিয়া, কিন্তু পায় না। পরদিন সকালে বিন্দিয়া এক্সাম হলের সামনে অপেক্ষা করে, কিন্তু সেখানেও আসে না সে। কোর্টে বিন্দিয়া জাজকে নিজের ভুলটাই স্বীকার করতে আসে। সে নিজেকে তার ছেলের দোষী ভাবে, তাই সে আদালতে নিজের শাস্তির দাবিতে আসে। সে তার ছেলেকে আসলে খুন করেনি। আদালতে বিন্দিয়ার স্বামী সহ বাকি সাধারণ মানুষও স্বীকার করে আসলে বাচ্চাদের খারাপ হওয়ার পেছনে তারাই কোনো না কোনোভাবে দায়ী হয়, কিন্তু তাদের বিন্দিয়ার মতো এত সাহস থাকে না সেই অন্যায় স্বীকার করার। এদিকে তারপর বিন্দিয়াকে কমিশনার বলে তাকে আদালতের পক্ষ থেকে আরেকটা শেষ সুযোগ দেওয়া হয়েছে নিজের ছেলের লাইফটাকে বাঁচানোর জন্য। বিকাশ তখন রেগে মেগে বলে, কি আমাকে কি মানুষ মনে হয় না? সবসময় আমাকে আমার ক্রাইম মনে করাতে সবাই ব্যস্ত থাকে। আমার অল্প বয়সে করা একটা ভুলের জন্য আমি আজ পর্যন্ত তিলে তিলে শেষ হচ্ছি, আর এটাই আমার মায়ের ইচ্ছা ছিল। তাই সে সব প্রমাণ জোগাড় করেছিল সেদিন। আমার সাপোর্টে মা কখনো ছিল না যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল। তাহলে আজ কেন? স্যার, আমাকে মেরেই ফেলুন, কারণ আমার মতো ক্রিমিনালরা এই সমাজে দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করে না। কমিশনার তখন বিকাশকে বলে, এটা ঠিক যে সমাজ তোমাকে তোমার ক্রাইম ভুলতে দিবে না, কারণ এটা এমনই একটা ভুল যা লাইফ টাইমের মতো দাগ কেটে থাকে ভিকটিম আর অ্যাকিউজডের জীবনে। কিন্তু বিকাশ, তোমাকে এই পেনের সাথে বাঁচতে শিখতে হবে, কারণ একা তুমিই না, বরং তোমার পুরো ফ্যামিলি এই পেইন শেয়ার করছে। আর তোমার মা এত কিছুর পরও চেষ্টা করছে একটা ডিগনিটির জীবন তোমাকে দিতে। তাই প্লিজ প্লিজ এই সুযোগটা হাতছাড়া করো না। একবার ভেবে দেখো, যা হয়েছে তা বদলাতে না পারলেও বর্তমান আর ভবিষ্যৎ এখনো বদলাতে পারবে। ডিস্ট্রিক্ট কোর্টে কাল যাবে সুন্দর করে, আর পারমিশন নিয়ে আসবে এক্সামের। আশা করবো সে পারমিশন পেয়েও যাবে। তো বিকাশ পরদিনই তার মায়ের সাথে ডিস্ট্রিক্ট কোর্টের সামনে আসে, আর একা সেখানে যায় অনুমতির জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিকাশকে দাঁড় করিয়ে দেয় 6 বছর পর চিত্রার সামনে। আর চিত্রার হাতে বিকাশের বর্তমান আর ভবিষ্যৎ নির্ভর করছে, কারণ চিত্রাই হচ্ছে ম্যাজিস্ট্রেট। চিত্রার মুখ দেখা মাত্রই বিকাশের চোখে কান্না চলে আসে। সে আজ খুব ভালো করেই রিয়েলাইজ করে সে সত্যি কতটা অন্যায় করেছে। এটা কোনো ভুল ছিল না, এটা ছিল পাপ। চিত্রাকে তার অ্যাসিস্ট্যান্ট অফিসাররা জানায় এই ছেলেটা 6 বছর আগে একটা মাইনর মেয়ের উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। তার সাথে তার গ্যাংও ছিল, আর সেই ছিল এই সবকিছুর মেইন। মাইনর কেস বলে ভিকটিমের পরিচয় বা এই ছেলেটার পরিচয় পাবলিক করা হয়নি, কিন্তু এরকম একটা খারাপ আর ভয়ঙ্কর ছেলে কিভাবে দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করে ম্যাডাম? তাকে আমার মনে হয় না দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত হবে। তার আরো কঠিন শাস্তির দরকার। তার উপর সে একটা এক্সামে এসে হাজিরও হয়নি, সুযোগ পেয়েও হাজির হয়নি। এই ছেলের পড়ালেখা করার কোনো ইচ্ছা আছে বলে তো মনে হয় না। চিত্রা তখন তাদের এই সব কথা উপেক্ষা করে কিছু প্রশ্ন করে বিকাশকে। বিকাশ কাঁদতে কাঁদতে সেই সবগুলোর সঠিক উত্তর দেয়। চিত্রা তখন তার মনের সব আঘাতকে এক সাইডে রেখে তাকে পারমিশন দিয়ে দেয়, আর তাকে ফাইল দেওয়ার সময় বিকাশকে বলে শুভ কামনা রইল। বিকাশ তখন আর তার কান্না ধরে রাখতে পারে না। সে তখন চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে মায়ের কাছে ফাইল দিয়ে খুব কাঁদতে থাকে। বিন্দিয়া তখন বলে, তোমার ভাগ্য ভালো, ম্যাজিস্ট্রেট ভগবানের রূপে তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। তুমি সত্যিই ভাগ্যবান। কে জানি না ম্যাজিস্ট্রেট, কিন্তু সত্যিই সে অনেক বড় মনের মানুষ। বিকাশের এই 6 বছর পর আজ গিয়ে ফিল হয় সে আসলেই কত বড় অন্যায় করেছে। তাই সে আজ সব কিছু বাদ দিয়ে সোজা তার মায়ের পায়ে পড়ে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে তার কাছে অনেক মাফ চায়। আর এই সব কিছু দূর থেকে দেখে চিত্রা। এরপরই সে গাড়ি করে সেখান থেকে চলে যায়, কারণ সেও বুঝতে পেরেছিল বিকাশ এখন কতটা অনুতপ্ত। তাই সেও তাকে তার এত বড় অপরাধের পর মাফ করে দেয়। এদিকে বিন্দিয়া তার ছেলেকে মাফ করে বুকে টেনে নেয়, কারণ আজ গিয়ে তার ছেলে শাস্তির মানে বুঝতে পেরেছে। তার ভুল অন্যায় সব রিয়েলাইজ করেছে, আর এটাই ছিল তার জন্য অনেক বড় পাওয়া। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে অনেক সময় অনেক বাবা মারা আছে যারা নিজেদের সন্তানের ভুলগুলো অন্যায়গুলো ঢাকতে চায়। তারা অন্যায় করলেও তাদেরকে সমাজের হাত থেকে বাঁচাতে চায়, কিন্তু না, এটা উচিত না।
সন্তান অন্যায় করলে তাকে তার শাস্তি অবশ্যই দিতে হবে। বিন্দিয়ার মতোই যদি প্রত্যেকটা প্যারেন্টস হতো তাহলে কোনো সন্তানেরাই আর ভুল করতে পারতো না। আর যদি ভুল করেও থাকতো তাহলে অবশ্যই একটা সময় তারা ঠিকই অনুতপ্ত হতো। তাই সব মা বাবারই এই বিন্দিয়ার থেকে শিক্ষা নেওয়া উচিত। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।